সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক স্বাস্থ্যসেবা তথ্য এবং পরামর্শমূলক অনুষ্ঠান হেলদি লাইফে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার। আর এই বিষয়ে কথা বলতে আমাদের অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার এমজি আজম, প্রফেসর অফ কার্ডিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ভালো। স্যার, আমাদের এই সময়টাতে এখন আমরা সবাই আসলে খুবই আতঙ্কিত, বিশেষ করে এই হৃদরোগের ঝুঁকি আমাদের দেশে যেভাবে বাড়ছে, এই হৃদরোগে আক্রান্ত রোগীরাও কিন্তু এখন খুব বেশি আতঙ্কে আছেন। সেক্ষেত্রে আপনারা কী ধরনের রোগী এই সময়টাতে পেয়ে থাকেন বেশি? কারণ হার্ট অ্যাটাক বা হৃদরোগের যে ঝুঁকি যেটা বললেন, এটা সব সময় হয় রোগীদের থাকে। এখন একটু বিশেষ সময়, বিশেষ করে করোনা মহামারীর সময়ে হার্ট অ্যাটাকের রোগী আগে যে পরিমাণ আমাদের হাসপাতালে ভর্তি হতো, এখন তুলনামূলক তার চেয়ে একটু কম ভর্তি হচ্ছে। এর হয়তো কারণ অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পেশেন্টের মধ্যে সচেতনতা বেড়েছে। যতক্ষণ পর্যন্ত তার সমস্যার সৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে হাসপাতালে আসতে চাচ্ছে না। কিন্তু গ্লোবালি যদি আপনারা দেখি, তাহলে হার্ট অ্যাটাকের রোগীর যে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাটা একই আছে। রাদার কিছু কিছু মৃত্যুর কারণ আমরা পাই যারা হাসপাতালে ভর্তি হওয়ার আগে মারা যাচ্ছে। আমরা ধারণা করছি এগুলো আউটসাইড হসপিটাল হার্ট অ্যাটাকের কারণে মারা যাচ্ছে আর কি। করোনার আগে যে পরিমাণ হার্টের রোগী আমাদের হাসপাতালে ভর্তি হতো আগে, তার চেয়ে প্রায় 30% পেশেন্ট ভর্তি এখন কম হচ্ছে। হার্ট অ্যাটাকের কারণ সম্পর্কে আমি একটু জানতে চাই যে কী কী কারণে হার্ট অ্যাটাক হচ্ছে। আগে দেখা যেত যে বয়স্কদের হার্ট অ্যাটাক হতো বেশি, এখন তো খুবই অল্প বয়সেই হার্ট অ্যাটাক হচ্ছে। এই হার্ট অ্যাটাকের পেছনে মূল কারণ কি? এর মূল কারণের আগে আপনাকে যেটা বুঝতে হবে আসলে হার্ট অ্যাটাকটা কী। তো যদি কোনো কারণে তীব্র ব্যথা হয় হার্ট অ্যাটাক, বা যেটা মেডিকেলের পরিভাষায় অ্যাকুট এস্টেলিভেশন এমআইকে হার্ট অ্যাটাক বলে। তো এখানে সামগ্রিক অর্থে রোগীদের বোঝার সুবিধার্থে বলছি, যখন তীব্র ব্যথা হবে এবং যে ব্যথার জন্য তাকে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন হয়ে পড়ে, অবশ্যই ভর্তি হতে হয়, সেই ধরনের রোগীগুলিকে আমরা সাদা মাঠা ভাষায় হার্ট অ্যাটাক বলতে পারি। কিন্তু হার্ট অ্যাটাকটা আমরা কনফার্ম করবো যখন হাসপাতালে ভর্তি হবে। আমার যখন ইমার্জেন্সি ডাক্তার দেখবেন অথবা সিসিইউ ডাক্তার দেখবেন কিংবা কোনো কার্ডিওলজিস্ট দেখবেন, যখন তিনি বলবেন যে হ্যাঁ এটা এস্টেলিভেশন এমআই, ইট ইজ এটা হার্ট অ্যাটাক। এখন এই হার্ট অ্যাটাকটা আসলে কেন হচ্ছে, সেটা এক নম্বর প্রশ্ন হচ্ছে যে হার্টে জানেন যে অনেকগুলো ধমনী আছে, যে মানে আর্টারি যেটাকে বলা হয়, লেফট অ্যান্টিডিসেন্ডিং, লেফট সারকামপ্লেক্স, আরসিএ, এই সকল যে কোনো, বা লেফট মেইন, যে কোনো একটা রক্তনালী বা দুইটা রক্তনালী যে কোনো জায়গায় যদি টোটাল অক্লুশন হয় কোনো কারণে, বন্ধ হয়ে যায়, রক্ত ফ্লোটা কমে যায়। কেন? যদি রক্তের ভিতরে চর্বি জমে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস হয়ে রক্ত জমাট বেঁধে যদি টোটাল ফ্লোটা অবস্ট্রাকশন হয়, তখন সেটা হার্ট অ্যাটাক হচ্ছে। যদিও আগে ধারণা করা হতো, আগে বলা হতো হার্ট অ্যাটাক ইজ ডিজিজ অফ আফটার 40 ইয়ার্স। কিন্তু এখন আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখছি যে ইয়াং এজও প্রচুর হার্ট অ্যাটাকের পেশেন্ট আমরা পাচ্ছি। এটা যে কোনো এজেই হতে পারে। সাধারণত যত বয়স বাড়বে তার রিস্ক তত বেশি থাকবে। আর্লি এজও হতে পারে যদি তাদের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। যেমন ধরুন রিস্ক ফ্যাক্টর কি, যদি সে স্মোকার হয়ে থাকে, তার যদি ডায়াবেটিস থাকে, তার যদি বাবা মা ভাই বোনেদের হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, বা হার্ট অ্যাটাক হয়েছিল, বা তার বাইপাস করা হয়েছিল, বা তাদের স্ট্যান্টিং করা আছে, এই ঝুঁকিগুলো যদি থাকে, এবং তার সাথে যদি সে ধরেন এক্সট্রা ডায়েট, সল্টি ডায়েট যদি বেশি খায়, এক্সেস যদি বেভারেজ যদি খায়। বিশেষ করে এখন তো ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায় ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা খুব বেশি, এগুলোও তো একটা খারাপ ইফেক্ট আছে। হ্যাঁ, আপনি যদি হার্ট অ্যাটাক প্রতিকার করতে চান, তাহলে আপনাকে কতগুলো আবশ্যিক জিনিস মেনে চলতে হবে। এক নম্বর হচ্ছে ডায়েটটাকে আপনাকে মেনটেন করতে হবে। ডায়েটের মধ্যে আপনি যেটা চেষ্টা করবেন, স্যাচুরেটেড ফ্যাট আছে বা লাল মাংস যে জায়গায় আছে সেই জায়গাগুলি যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। আপনাকে বেঁচে থাকার জন্য প্রোটিন খেতে হবে, অবশ্যই খেতে হবে, কিন্তু যতটুকু সম্ভব স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করা উচিত, সেটা চেষ্টা করতে হবে। যেমন গরু, খাসি যদি খান, সেটার যতটুকু রিস্ক থাকে তার চেয়ে অনেক কম রিস্ক থাকে হচ্ছে মুরগি বা হাঁস, এসব ক্ষেত্রে, এবং তার চেয়ে আরও কম থাকে হচ্ছে ফিশে। প্রথম কথা হচ্ছে ডায়েট। 2 নম্বর হচ্ছে যে ডিসিপ্লিন, এক্সারসাইজ করতে হবে, মানে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। মিনিমাম 30 মিনিটস যদি আপনি সপ্তাহে 5 দিনের বেশি যদি এক্সারসাইজ করেন, বিশেষ করে ওয়াকিং কিংবা যদি সুইমিংয়ের স্পেশালিস্ট থাকে, অথবা সাইক্লিং বা হালকা জগিং, এই এক্সারসাইজগুলো আপনি করবেন, তাহলে আপনি ভালো থাকার চেষ্টা করবেন।
তারপরেও যদি হার্ট অ্যাটাকের কারণে কোনো ড্রাগ ওষুধ আপনাকে ডাক্তার সাহেব দিয়ে থাকেন, সেগুলি ফলো করার চেষ্টা করবেন। খাদ্যাভ্যাসের ব্যাপারে আপনি বললেন যে পরিবর্তন আনলে আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকিটাকে এড়িয়ে চলতে পারি, সেক্ষেত্রে কী ধরনের খাদ্যাভ্যাসে আমরা উপকৃত হতে পারি? একটা স্মার্ট টার্ম কিন্তু ইউজ হয়, কার্ডিয়াক ডায়েট, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম নয়। কার্ডিয়াক ডায়েট বলতে যেটা বোঝানো হয়, আসলে একটা সুস্থ খাবার একটা পদ্ধতি আপনাকে ঠিক করতে হবে। এটা আসলে কি? এটা হচ্ছে যে আপনাকে আপনার যে সকল খাবার দাবার করবেন বা ডেইলি যে ডায়েটারি আপনি আপনার পদ্ধতি আপনি গ্রহণ করতে যাবেন, সেখানে লক্ষ্য রাখতে হবে যে আপনাকে যাতে প্রোটিন আপনি খাবেন, এক্সেস না খান। 1 গ্রাম পার কেজি বডি ওয়েট আপনাকে সেভাবে খেয়াল করতে হবে। ফ্যাটও 1 গ্রাম পার কেজি বডি ওয়েট খেতে হবে, এবং তার 4 গ্রাম পার কেজি বডি ওয়েট হচ্ছে কার্বোহাইড্রেট খেতে হবে। ধরুন একজন 70 কেজি অ্যাডাল্ট, তার 60 থেকে 70 গ্রাম প্রোটিন খাওয়া দরকার। তার মানে এই নয় যে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন খাবেন। এখন ডায়েট, হেলদি ডায়েট বলতে আমরা কী বুঝি? আমরা বুঝি যে কার্বোহাইড্রেটও থাকবে, ফ্যাটও থাকবে, প্রোটিনও থাকবে, মিনারেলস থাকবে, ভিটামিন থাকবে, সবই আমার থাকবে। বাট আমাকে সে প্রোটিন যখন আমি চুজ করতে যাব, তখন রেড মিট যেগুলো, সেগুলো বাদ দিতে হবে। ফাইবার কন্টেনিং ডায়েট যেগুলো আমাকে বেশি করে খেতে হবে, সেগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। আর যেখানে অতিরিক্ত ফ্যাট আছে, সেগুলোকে আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে শাকসবজি, ফলমূল শাকসবজি অবশ্যই খেতে হবে। একটা আপেল যদি রেগুলার খেতে পারেন, অথবা সিজনাল ফলমূল, কলা বলেন, পেয়ারা বলেন, জাম্বুরা বলেন, আমরা বলেন, দামি ফল না খেয়ে কম দামি ফল যদি মিনিমাম 3টা ফুল যদি বেশি করে খেতে পারেন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। এর কারণ কি বলছি, একটা অ্যাভারেজ সাইজ আপেল দেখেন 2 থেকে 3 ইঞ্চি সাইজ হয়। এটাকে যদি হিসাব করা হয় 1.5 কাপের সমান হয়। আপেলের মধ্যে যে ফাইবারটুকু থাকে, এটা হচ্ছে সলিউবল ফাইবার থাকে। এটা কিন্তু একটা ফ্রুটস ফাইবার থাকে। এখানে অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলোকে আপনার হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে সাহায্য করে। ফাইবার হার্ট অ্যাটাক রিডিউস করার জন্য হেল্প করে। কীভাবে করে? আপেলে যেটা থাকে সলিউবল, সেটা হচ্ছে আপনার যেটা কোলেস্ট্রলটাকে সেভাবে বাড়তে দেয় না, তাহলে সেটাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। অনেক কমে যাচ্ছে, কোলেস্ট্রল লেভেলটা কমে যাচ্ছে, তারপরে তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ হচ্ছে। তাহলে এখানে মূল কথা হচ্ছে আপনাকে কার্বোহাইড্রেট একটু কম খেতে হবে, প্রোটিন পরিমাণ মতো খেতে হবে, ফ্যাটও পরিমাণ মতো খেতে হবে। এখন আপনাকে ব্যালেন্স করতে হবে। একটা প্লেটের মধ্যে যদি আপনি খাবার নেন, যদি 90% রাইস থাকে আর 1% বা 5% যদি ফ্যাট কিংবা মাংস থাকে, তাহলে একরকম সমস্যার সৃষ্টি হবে। তাদের ডায়াবেটিস হতে পারে, তাদের যেহেতু কার্বোহাইড্রেট বেশি হবে। আবার যদি এক্সেসিভ ফ্যাট খান, তাহলে আপনার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসটুকু আবার বাড়তে পারে। সেক্ষেত্রে স্যার বলা যেতে পারে যে একটা ব্যালেন্সড ডায়েট খেতে হবে, যেখানে সব ধরনের খাদ্য উপাদানই থাকবে নির্দিষ্ট পরিমাণে। স্যার, এই সম্পর্কে আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, হেলদি লাইফ অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হেলদি লাইফ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম হার্ট অ্যাটাকের কারণ এবং প্রতিকার নিয়ে। চলুন ফিরছি আলোচনায়। স্যার, হার্ট অ্যাটাকের প্রতিরোধ সম্পর্কে আমরা জানছিলাম বিরতির আগে। হার্ট অ্যাটাক হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের একটি পার্ট। তো সেক্ষেত্রে প্রথমে দেখা যায় রোগীরা অ্যানজাইনাতে ভুগতে পারেন। তো সেক্ষেত্রে রোগীদের প্রথমে কী ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন, বা কী ধরনের লক্ষণ থাকলে রোগীরা বুঝতে পারবেন যে হয়তো আমি হৃদরোগে আক্রান্ত? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর কারণ হচ্ছে রুগী তো আর জানে না যে আমার হার্ট অ্যাটাক বা অ্যানজাইনা কিংবা এলিভেশন আমায়। রুগীর ভাষা যেটা হবে, আমার বুকে তীব্র ব্যথা, সে প্রেজেন্ট করতে পারে, আপনাকে বলতে পারে যে বুকে ব্যথা। এখন বুকে ব্যথাটাকে আপনাকে কোয়ালিফাই করতে হবে। এই বুকে ব্যথাটা যদি তার হাঁটলে হয়, কিংবা ভারী কাজ করলে হয়, কিংবা সিঁড়ি দিয়ে উঠলে যদি হয়, অথবা খাওয়া দাওয়া খুব বেশি করে করলো, আজকে ভালো রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া করলো, ভরপেট খেলো, একটু অস্বস্তি লাগছে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে এটা সম্ভবত হার্টের সমস্যা হতে পারে। তার যদি আগে থেকেই নাইট্রোমিন জাতীয় ওষুধ বা নাইট্রোকন জাতীয় ওষুধ যদি খেয়ে থাকে, এবং ওটা খাওয়ার পরে যদি তার ইফেক্টটুকু কম মনে হয়, তাহলে এটা সাজেস্ট করে যে এটা হার্টের ব্যথা হতে পারে। তার সাথে কিন্তু মনে রাখতে হবে অন্যান্য আদার কারণেও ব্যথা হতে পারে, সেগুলোকে এক্সক্লুড করতে হবে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিজিজ যদি থাকে, বা অন্য আদার এসোফেজাইটিস, এই ধরনের সমস্যার জন্য কিন্তু হতে পারে। কিন্তু বুকের ব্যথাটাকে আমরা বেশি প্রাধান্য দেবো এই কারণে, কারণ যদি হার্টের কারণে হয়ে থাকে, আমরা যদি আর্লি ইন্টারভেনশন করি বা ট্রিটমেন্ট করি, তাহলে পেশেন্টের লাইফটা সেভ হয়ে যাবে। তাহলে রুগী এইটা 1 নম্বর সমস্যা নিয়ে বলবে। কখনো কখনো রুগী শ্বাসকষ্ট নিয়ে বলতে পারে, কখনো কখনো রুগী বলতে পারে পালপিটেশন, কিংবা কখনো কখনো সে অজ্ঞান হয়ে যেতে পারে, বলতে পারে যে আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছি, 1-2 মিনিট 3 মিনিটের মধ্যে থাকি, তারপর আবার ঠিক আছে, এটা বলতে পারে। আবার বলতে পারে যে আমার
হাত পায়ে পানি আসছে এটা বলতে পারে। তো যেভাবেই আসুক না কেন আমাদের ফিজিশিয়ানরা, আমাদের ডাক্তাররা, তারা সো এক্সপার্ট, তারা কিন্তু রোগীর হিস্ট্রি এবং উইদিন ফিউ মিনিটসের মধ্যে কিছু পরীক্ষা করেই তারা কনফার্ম করতে পারে যে তার আসলে হার্টের রোগ আছে কি নাই। যেগুলো কনফিউজিং থাকে সেগুলো ফার্দার হয়তো পরীক্ষা নিরীক্ষা করা দরকার হতে পারে। এক কথায় বলতে হবে যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পালপিটেশন কিংবা বুকে ধরফর করা যদি বলে, মানে মাথা ঘুরিয়ে যদি পরে বলে, সিনকোপ বলে, অথবা যদি পায়ে পানি আসে, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনাকে সন্দেহ করতে হবে যে তার হার্টের রোগ থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি যেটি বললেন, আপনার কথা থেকে বুঝলাম যে যদি দেখা যায় বুকে অনেক ব্যথা হলো হাঁটাহাঁটির পরে বা কোনো কাজ করার পরে, সেটি রেস্ট নিলে কমে গেল, কিন্তু তারপরও একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে, কারণ এর ভেতরে ভেতরে হয়তো তার একটা হৃদরোগ তৈরি হয়ে আছে। এর কারণ হচ্ছে যে এই রোগীগুলোকে আমরা বলি, এগুলি অনেকগুলো ক্যাটাগরি আছে, ইফোর্ট অ্যাঞ্জাইনা বা আনস্টেবল অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনা অ্যাট রেস্ট, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। কিন্তু এই গ্রুপ অফ পেশেন্টটার একটা সার্টেন পোর্শন হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হয় দ্যাট মিনস হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, টেলিভিশন এমআই হয়। যদি ইনফাকশন হয়ে যায়, যদি ওই জায়গাটা ন্যাক্রোস্ট হয়ে যায়, যদি ওই জায়গাটা নন ফাংশনিং হয়ে যায়, নন ভায়াবল হয়ে যায়, তখন ট্রিটমেন্ট করলে যে বেনিফিটটুকু পাওয়া উচিত ছিল সেই বেনিফিটটুকু সে পাবে না। তো এই জন্যই আমি যেটা বলি, যখনই বুকে ব্যথা হবে এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ আপনার আসলে ক্লিনিক্যাল সিচুয়েশনটা কী আপনি সেটাকে অবশ্যই অ্যাসেস করে নেবেন, তারপরে আপনি সেইভাবে ব্যবস্থা নেবেন। এই হৃদরোগে আক্রান্ত রোগীদের যাদের অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা বা হার্ট অ্যাটাক আছে, তাদের জন্য আপনারা কী ধরনের পরীক্ষা করে থাকেন? আমরা সাধারণত 1 নম্বর যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে ইসিজি। একটা কথা মনে রাখবেন যে ইসিজি নর্মাল তার মানে এই নয় যে আপনার হার্টের ডিজিজ নাই। অনেক সময় অনেক বুকে ব্যথা, অনেক সমস্যা, অনেক সময় হার্ট অ্যাটাক হওয়ার পরও রোগীর ইসিজি নর্মাল থাকতে পারে। রোগী বলে আমার তো তীব্র ব্যথা, ইসিজি করলাম নর্মাল, বললো স্যার আমার তো ইসিজি নর্মাল, আপনি কেন হার্ট অ্যাটাক বলছেন? তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রপোনিন নামে একটা পরীক্ষা, সেটা হচ্ছে টেলিভিশন এমআই না নন টেলিভিশন এমআই সেটা খোঁজার জন্য এবং অন্য সময় প্রগনোসিস দেখার জন্য করি। মূলত আমরা ইসিজি এবং ট্রপোনিন দিয়ে কিন্তু হিস্ট্রির সাথে মিলিয়ে ক্রাইটেরিয়া সেট করে আমরা হার্ট অ্যাটাকের ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেলতে পারি। সাবসিকুয়েন্ট কিছু কিছু আমরা পরীক্ষা করি, যেমন ধরেন একটা পেশেন্ট বুকে ব্যথা বললো, ইসিজি করলাম নর্মাল, কিন্তু আমরা তখন তাকে কীভাবে ইভ্যালুয়েট করব? তাকে কি আমরা সরাসরি এনজিওগ্রামে যাব, নাকি তাকে তার আগে আমরা একটা ইটিটি নামে একটা পরীক্ষা আছে, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, আমরা ইটিটি করে আমরা দেখি তার আসলে কতটুকু রিস্ক আছে কিনা, আদৌ তার ইসকেমিক এভিডেন্স আছে কিনা। যদি ইটিটি পজিটিভ হয় তখন আমরা ফার্দার চিন্তা করি যে এটা মেক শিওর করতে হবে যে এনজিওগ্রাম করে যে হার্টের ব্লক আছে কি নাই। এখন দেখা যাচ্ছে যে ইসিজি বুকে ব্যথা, ইসিজি নর্মাল, সেক্ষেত্রে আমরা ইটিটি করছি। বুকে ব্যথা, ইসিজিতে গ্রস চেঞ্জ, তাহলে সেই রোগীর ক্ষেত্রে ইটিটি করার প্রয়োজন নেই। স্ট্রেইট ওয়ে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন, উনি সিদ্ধান্ত নেবেন পরবর্তী এনজিওগ্রাম এবং তার রিভার্সকুলেশন স্ট্র্যাটেজি কী হবে সেটা উনি ঠিক করবেন। স্যার, এনজিওগ্রামের কথা আপনি বললেন, এই প্রসিডিওর নিয়ে কিন্তু দর্শকদের অনেকের মধ্যেই হয়তো ভয় আছে, ভাবছে এটা কী ধরনের পরীক্ষা করা হয়ে থাকে, অজ্ঞান করা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যথা পাবে কিনা, রিস্ক কতটা থাকে। তো এনজিওগ্রাম সম্পর্কে আমি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথম দিকে যখন বাংলাদেশে এনজিওগ্রাম শুরু হয় তখন কিন্তু রিয়েলি এটা একটা বিশাল কঠিন অবস্থা ছিল, রুগীদেরকে বোঝানো, রাজি করানো। এখন কিন্তু রুগীর স্টেট আমাদেরকে বলে স্যার একটা এনজিওগ্রাম করেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে রুগীদের মধ্যে অনেকটুকু অ্যাওয়ারনেস হয়েছে, আরও বেশি হওয়া উচিত। এনজিওগ্রাম আসলে কোনো চিকিৎসা নয়, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা পরীক্ষা যে আসলে হার্টের রক্তনালীটা কি মানে সরু হয়ে গেছে, নাকি কোনো কারণে তার অ্যাথেরোস্ক্লেরোটিক চর্বির জমে ব্লক হয়েছে কি না, বা কত % ব্লক সেটা বোঝার জন্য। আমি যেটা বলতে চাই, এনজিওগ্রামের জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটাতে অজ্ঞান করা হয় না। তবে যেই জায়গায় আমরা হাত দিয়ে আমরা অথবা পা দিয়ে করি, সামান্য 1 cc থেকে 5 cc আমরা একটা লোকাল অ্যানেস্থেসিয়ার একটা ওষুধ দিই যাতে ব্যথা ফিল না করে। তারপরে আমরা একটা ইঞ্জেকশনের মাধ্যমে, তারপরে এখানে একটা আমরা ইন্ট্রোডিউসার শীট ঢুকাই, তারপরে ওখান থেকে একটা ক্যাথেটার দিয়ে আমরা হার্টের ছবি রেডিওগ্রাফিক কন্ট্রোলে বেশ কয়েকটা ছবি নেই। এই টোটাল সামগ্রিক পরীক্ষাটাকে আমরা বলছি এনজিওগ্রাম। এটা ম্যাটার অফ 10 মিনিটস, এর বেশি কিন্তু সময় লাগার কথা না। স্যার, এনজিওগ্রাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে হার্টের ব্লক ধরা যাবে কিনা সে সম্পর্কে জানবো, নিয়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক, হেলদি লাইফ অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছে কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হেলদি লাইফ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম হার্ট অ্যাটাকের কারণ এবং প্রতিকার নিয়ে। চলুন ফিরছি আলোচনায়।
স্যার বিরতির আগে আমি যে প্রশ্নটি জানতে চাচ্ছিলাম যে এনজিওগ্রাম ছাড়া অন্য কোনো পদ্ধতি থেকে হার্টের ব্লক হচ্ছে কিনা এটা জানা যাবে? হ্যাঁ, আপনার একজন হার্ট স্পেশালিস্ট উনি কিন্তু প্রেডিক্ট করতে পারেন তার করোনারি আর্টারি ডিজিজ কিংবা করোনারি আর্টারিতে ব্লক আছে কি নাই। একটা হচ্ছে প্রেডিকশন আর একটা হচ্ছে কনফার্ম হওয়া। আমরা রোগীর হিস্ট্রি থেকেও আমরা অনেক সময় প্রেডিক্ট করতে পারি, অনেক সময় ইসিজি দেখেও প্রেডিক্ট করতে পারি। তারপরে যে আমরা যখন এটাকে কনফার্ম করতে যাব তখন আমাকে এটা অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। এটা হচ্ছে হয় সিটি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, নাহলে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। আমি আপনার সাথে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রামের কথা বলছিলাম। এই কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম ছাড়াও আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করে আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ তার করোনারি আর্টারি ডিজিজ আছে কি নাই। তারপরেও আরও একটু পরীক্ষা আছে এমআরআই, সেটাও করা যেতে পারে। আর অন্য যে পরীক্ষাগুলো করা হয় সেগুলিতে আমরা লাইকলিহুড তার আছে কি না আমরা প্রেডিকশনটা করতে পারি, আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি, কিন্তু আমরা কনফার্ম বলতে পারছি না যে তার করোনা। কারণ আমাকে নিজের চোখে দেখতে হবে, হয় রেডিওলজিক্যাল অথবা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে আমাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ তার করোনা ডিজিজ ব্লক আছে কি নাই। সিটি অ্যাঞ্জিওগ্রামের কথা আপনি বললেন, এটির ক্ষেত্রে কি রোগীকে অজ্ঞান করতে হচ্ছে বা কোনো ধরনের ঔষধ দেওয়া হয় কিনা? সেম জিনিস সিটি অ্যাঞ্জিওগ্রাম। সিটি অ্যাঞ্জিওগ্রামে যেটা করা হয়, যেটার কিছু প্রোটোকল আছে, তার হার্ট রেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে 60 থেকে 70-এর মধ্যে রাখতে হয়। আমাদেরকে একটা আইভি ক্যামেরাতে চ্যানেল ওপেন করতে হয়, তাকে ডাই দিয়ে তারপরে সিটি স্ক্যান মেশিনে তাকে পুট করা হয়, তারপর সেই ইমেজগুলো নিয়ে ইন্টারপ্রিট করা হয়। আর কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রামের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা সেটাকে নিজে ডিরেক্টলি আমরা যে ডাইটা দিই, সেই ডাইটা দিয়ে আমরা আমাদের যে অ্যাঞ্জিওগ্রাম মেশিন, যে রেডিওলজিক্যাল ইমেজ কন্ট্রোল, আমরা ডাই দিয়ে আমরা তার হার্টের করোনারিগুলো ছবিগুলো নিচ্ছি। পার্থক্য হচ্ছে এতটুকু। এখন সুবিধা হচ্ছে কি, সিটি অ্যাঞ্জিওগ্রামের সুবিধা হচ্ছে কি, রুগী হয়তো ভাবতে পারে যে আমার কোনো ইঞ্জেকশন দেওয়া লাগছে না বা আমাকে কোনো, ওখানে আমরা যেভাবে আপনাকে একটা ক্যানুলা করা হয় আমরা সেখানেও ক্যানুলা করছি, অলমোস্ট সেম থিংস। ওখানে একটু ডাই বেশি লাগে সিটি অ্যাঞ্জিওগ্রামে, আর কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রামে ডাই একটু কম লাগে। সিটি অ্যাঞ্জিওগ্রামের সুবিধাটা হচ্ছে এই যে আমার কোনো অপারেটর আর কার্ডিওলজিস্ট আর ইনভলভ হওয়া লাগলো না, এই একটা সুবিধা আছে। কিন্তু অসুবিধাটুকু হচ্ছে একটু রেডিয়েশনটুকু বেশি হয়। কিন্তু সিটি অ্যাঞ্জিওগ্রাম করার পর যদি আপনার ধরেন 2-3টা একটা ব্লক পাওয়া গেল, তখন সেটাকে কনফার্ম করতে হবে আপনাকে আবার কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম করে। এই জন্য যেটা আমরা বলি, যদি আমরা ক্লিনিক্যালি কনফার্ম থাকি যে পেশেন্টের তার অ্যাঞ্জিওগ্রাম প্রয়োজন এবং তার ইন্টারভেনশন প্রয়োজন, সেই ক্ষেত্রে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে বেস্ট চয়েস। স্যার আমি হার্ট অ্যাটাকের চিকিৎসা সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, তবে প্রথমে একটু জানতে চাই যে যারা বাসায় আছেন হঠাৎ করে যদি তীব্র বুকে ব্যথা হয়, সেটি যদি হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, সেক্ষেত্রে তারা কী ধরনের ঔষধ বাসায় সেবন করতে পারেন যাতে পরবর্তীতে তার মৃত্যু ঝুঁকিটা কিছুটা কমে আসে? এই ধরনের কোনো ওষুধ কি খাওয়া সম্ভব? হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একটা পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় পড়ে। তার আগে আপনাকে ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি এটা বলছি, বুকে তীব্র ব্যথা যদি হয়, বাসায় যদি ইকোস্প্রিন জাতীয় ওষুধ থাকে, তাহলে অনেক সময় আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনেদের অনেকেরই যদি আক্রান্ত থাকেন বা যদি কোনো কারণে থাকে না থাকে বা কাছে যদি ফার্মেসি থাকে, তাহলে ইকোস্প্রিন জাতীয় ওষুধ যেটা আছে 300 মিলিগ্রাম ক্র্যাশ করে এটা খেয়ে নিতে হবে। তারপরে বাসায় যদি নাইট্রোমিন জাতীয় স্প্রে থাকে, সেটার সাথে সাথে স্প্রে দিতে হবে। দেওয়ার পরে ব্যথাটা একটু কমতে পারে। যদি না কমে, আপনি 10 মিনিট পর আবার দেবেন। যদি না কমে, তাহলে ইউ হ্যাভ টু গো ইউর নিয়ারেস্ট কার্ডিয়াক হসপিটাল, যেতেই হবে। এখানে অপেক্ষা করা ঠিক হবে না। তীব্র বুকে ব্যথা, তার সাথে যদি বমি হয় অথবা ব্যথাটা যদি বাম হাতের দিকে যায়, তাহলে এটাকে অবশ্যই মনে করতে হবে যে এটা হার্টের কারণে হচ্ছে। এখানে আর দেরি করা ঠিক হবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। এখন আসেন হার্ট অ্যাটাকের চিকিৎসার ব্যাপারে। আসলে চিকিৎসা আসলে কি, আমরা কিছু একটা ইন্টারভেন করাই মানে চিকিৎসা। মূলত ব্রড ক্যাটাগরিতে যদি আমরা চিকিৎসা বলি, একটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিসিন, 3 নম্বর হচ্ছে হয় ইন্টারভেনশন অথবা সার্জারি। এখন ধরেন আপনি যে কথাটা বললেন, একটা রোগীর তীব্র বুকে ব্যথা হলো, সে হাসপাতালে ভর্তি হলো, আমার ডাক্তার সাহেব দেখলেন যে ইসিজি করলেন, তার চেস্ট টেলিভিশন এমআই অ্যাকুট হার্ট অ্যাটাক, তাহলে তার ক্ষেত্রে করণীয় কী? যদি সে 12 ঘন্টা বা 4 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আসে, তাহলে তাকে প্রাইমারি, যদি ফ্যাসিলিটিস থেকে প্রাইমারি পিসিআই করে, প্রাইমারি পিসিআই মানে হচ্ছে হার্ট অ্যাটাকের সাথে সাথে অ্যাঞ্জিওগ্রাম করে তার সেই চিকিৎসা করার একটা প্রক্রিয়াটি হচ্ছে প্রাইমারি। সেক্ষেত্রে যে ফিজিশিয়ান তাকে অ্যাটেন্ড করবেন বা যে ডক্টরের কাছে যাবেন, উনি ডিসিশন নেবেন যে তার জন্য কী ধরনের চিকিৎসা পদ্ধতি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। দর্শক, আপনি আপনার সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে লিখবার ঠিকানা: প্রযোজক হেলদি লাইফ, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে, facebook/healthy life এই ঠিকানায়। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে একই দিন একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশে টেলিভিশনের সাথেই থাকুন।